ডিজিটাল প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ আজ সামিল হয়েছে বাকি বিশ্বের সাথে। এদেশের মানুষ স্বপ্ন দেখে কৃষি এবং শিল্পের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে এদেশ সমৃদ্ধ হবে। কিন্তু আধুনিক এই প্রযুক্তি কতটা ব্যবহার করা যাচ্ছে, কতটা বিস্তার ঘটেছে তথ্য প্রযুক্তির সুপার হাইওয়ে ইন্টারনেটের? ডিজিটাল মননের জনশক্তি কি তৈরি হচ্ছে, নাকি ডিজিটাল বাংলাদেশ এখনও স্বপ্নই রয়ে গেছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদ, বেসিসের সাবেক সহসভাপতি এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইউওয়াই সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী ফারহানা রহমান এবং কলম্বো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র রিসার্চ ফেলো আবু সাইদ খান। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। বিবিসির বাংলাদেশ সংলাপের আজ একটি বিশেষ পর্ব, তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন নুরুল আমিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে লক্ষ্য ঠিক করেছিল সেই লক্ষ্য কি অর্জিত হয়েছে, নাকি তা একটি স্লোগান হিসেবে রয়ে গেছে? এটা কি লক্ষ্য কি অর্জিত হয়েছে নাকি স্লোগান হিসেবে রয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ সরকারের যে লক্ষ্য ছিল? আবু সাইদ খান। ডিজিটাল বাংলাদেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে বাংলাদেশের গ্রামাঞ্চলের যত এলাকা আছে সবগুলোকে ডিজিটাল সংযোগের আওতায় নিয়ে আসা, নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। সেটা অনেক আগেই হয়ে গেছে, কিন্তু এরপর আমরা যেটা দেখেছি যে সরকার তথ্য প্রযুক্তির প্রেক্ষাপট থেকে মিনিমাম 1 Mbps কানেক্টিভিটিকে বললেন ব্রডব্যান্ড। সেই ব্রডব্যান্ড কতদিনের মধ্যে দেশের কত সংখ্যক জনসংখ্যা এটা ব্যবহার করবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়নি। অতএব সেদিক থেকে বলতে গেলে বলতে হয় যে ডিজিটাল বাংলাদেশ সত্যিকার অর্থে এখনও স্লোগানই রয়ে গেছে। এর মধ্যে আপনি যদি দুটি উদাহরণের কথা যদি বলেন, সবচেয়ে বড় অর্জন কোনগুলো ছিল গত 5 বছর 5.5 বছরে? সবচেয়ে বড় অর্জন আমি বলবো এই গত 5ই জানুয়ারি নির্বাচনের পর যে সরকার গঠিত হয়েছে সেই সরকার তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ এই দুটো মন্ত্রণালয়কে একত্রীভূত করেছেন। এটা সবচেয়ে বড় অর্জন, কারণ কৃত্রিমভাবে এই দুটো মন্ত্রণালয়কে আলাদা রাখা হয়েছিল, যা কিনা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক ছিল। এটা একটা বিরাট প্রতিবন্ধকতা ছিল। সেটা তো পলিসির বিষয়। আপনি যে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তাহলে সাধারণ মানুষ কি পেল গত 5 বছরে? সবচেয়ে বড় দুটো বিষয় সাধারণ মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে সাশ্রয়ী মূল্যে কথা বলার সুযোগ, টেলিযোগাযোগ সংযোগ পাওয়া এখন গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সহজে সেটা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। ফারহানা রহমান, এটা কি স্লোগানই রয়ে গেছে? আবু সাইদ খান বলছেন যে খানিকটা স্লোগান এখনও, এটা তার কাছে মনে হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ স্লোগান যদি আমি বলি তাহলে বোধহয় কিছুটা ভুল করা হবে। তবে ডিজিটাল বাংলাদেশ আইটি সেক্টরকে মানুষের সামনে নিয়ে এসেছে এই স্লোগানটা, কিন্তু এটার ভেতরে বোধহয় এখনও আমরা ঢুকতে পারিনি। যেটা আবু সাইদ ভাই বলেছেন যে কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা সেক্টরগুলো অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পেরেছি, যেমন লোকাল সফটওয়্যার, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোকে অটোমেশনের আন্ডারে নিয়ে আসা, তারপর ই কমার্স। এই সেক্টরগুলো কিন্তু এত ভালোভাবে আইডেন্টিফাইড ছিল না 5 বছর আগেও ছিল না। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, এটা কি বাংলাদেশের চাহিদা ছিল বলেই তৈরি হয়েছে, নাকি সেখানে সরকারের কোনো আদৌ ভূমিকা ছিল? বাংলাদেশের চাহিদা, বাংলাদেশের ভেতর থেকে একটা চাহিদা ছিল, সরকার সেটাকে স্ট্রাকচার করার চেষ্টা করেছে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছ থেকে একটু মতামত নেই। শুরুতেই আপনি তৃতীয় সারিতে। আমার একটা প্রশ্ন, যে গত 5 বছরে সরকার যে উদ্যোগ নিয়েছিল ডিজিটাল বাংলাদেশ করার, এর ফলে কি এই বিগত 5 বছরে সরকারের কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, স্বচ্ছতা আনয়ন হয়েছে এবং গভর্নমেন্টের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আমরা পরে আসছি। জুনায়েদ আহমেদ পলক, আপনার কাছে এই প্রশ্নটি। পেছনের সারিতে আরেকজন হাত তুলেছেন। আমার প্রশ্ন জনাব আবু সাইদ স্যারের কাছে। উনি বলল যে এই সরকারের সবচেয়ে বড় অবদান
দুইটি মন্ত্রণালয়কে এক করেছে, কিন্তু আমার জানা মতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় এখনও গভর্নিং সিস্টেম বা ফাইল সিস্টেম চালু করা হয়নি। মানে আমার কথা হচ্ছে সবগুলা মন্ত্রণালয়কে যদি ফাইল সিস্টেমের আওতা আনা যেত তাহলে সরকার সবগুলোকে স্বচ্ছভাবে মনিটর করতে পারতো। এটা কি সরকারের ব্যর্থতা নয়? ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান। না, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সরকারের কর্মপদ্ধতিতে তথ্য প্রযুক্তির ব্যবহার। আমি যেটা বলেছি যে তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ এই দুটো বিষয় কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু দুটো আলাদা মন্ত্রণালয় থাকার কারণে বাংলাদেশে যে প্রত্যাশিত অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল না। এই একত্রীভূত হওয়ার কারণে এখন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে অনেক সমন্বিত একটি ভূমিকা রাখতে পারবে। সেই প্রেক্ষাপট থেকে আমি এই কথাটা বলি। ধন্যবাদ আপনাকে। দেখি আবারও একটু দর্শকদের মতামত নেই। বাঁ পাশে পেছনের দিকে টি শার্ট পরা, আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি স্লোগান নাকি কিছু আসলে অর্জিত? আমার মনে হচ্ছে আসলে এটা এখনো স্লোগানই রয়ে গেছে, কারণ অ্যাকচুয়াল কোনো পরিবর্তন আমরা আসলে দেখছি না। সাধারণ মানুষ হিসেবে কোনো পরিবর্তনই দেখেন? আমি দেখছি না কোনো পরিবর্তন। যেমন একজন প্যানেলিস্ট বললেন যে ফ্রিল্যান্সিং এর উন্নয়ন হয়েছে, আউটসোর্সিং ডিপার্টমেন্টটা উন্নয়ন হয়েছে। আসলে এটা টোটালি ভুল ধারণা, কারণ আউটসোর্সিং পেশার সাথে যারা জড়িত, ফ্রিল্যান্সিং পেশার সাথে যারা জড়িত, অ্যাকচুয়ালি তাদের কোনো উন্নয়নই হয়নি এবং তাদের জন্য গভর্নমেন্ট যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে দ্বিতীয় সারিতে। আসলে প্যানেলিস্টরা বলেছিলেন এটা অনেকটা সহজ হয়েছে, কিন্তু মানে কলেজগুলোতে কম্পিউটার আছে কিন্তু পর্যাপ্ত নাই, এক্সপার্ট টিচার নাই, যার কারণে শিখতে পারতেছে না তরুণরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেই প্রসঙ্গে আমরা আবারও পরে আসবো। দেখি আরেকজন দর্শকের কাছে ঘুরে আসি দ্বিতীয় সারিতে। আবু সাইদ স্যার বলছেন যে গ্রামাঞ্চল এখনও আসলে ইন্টারনেট সুবিধা বঞ্চিত। আমরা এটার সাথে একদম একমত যে আইএসপিগুলো যেগুলো আমরা দেখে থাকি যে ঢাকা কেন্দ্রিক, তো এটা গ্রাম অঞ্চলকে ইন্টারনেট সুবিধায় আওতা আনার জন্য সরকারের কি কোনো পরিকল্পনা আছে কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে এই যে সরকার যেটা স্লোগান দিয়েছিল 5 বছর আগে ডিজিটাল বাংলাদেশ, সেটা কত দূর? আপনি একজন ব্যবহারকারী হিসেবে কি মনে করেন? আমার মনে হয় যে আসলে সবকিছু আমাদের এখনও ডিজিটাল বাংলাদেশ গড়ব আমরা, তো ঢাকা কেন্দ্রিক হওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে আমাদের অগ্রগতি খুবই সামান্য। ধন্যবাদ আপনাকে। শামা ওবায়েদ, আপনারা এটাকে একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে অনেক দিন বলেছিলেন যে এটা একটা রাজনৈতিক স্লোগান, এখন কি বলবেন? আসলে মানে একজন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে দুটো বলতে চাই যে আমরা যেদিন এই ডিজিটাল বাংলাদেশ স্লোগানটা আমাদের ব্যবহার করতে হবে না, তখনই আমাদের অ্যাকচুয়াল ক্ষেত্রে ডিজিটাল হব আমরা। হ্যাঁ, এখন এটা যতদিন এটা স্লোগান থাকবে শুধু স্লোগানই থাকবে। আপনি তো শুনেন না ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল আমেরিকা, ডিজিটাল চায়না, because they are already digitized. এটা স্লোগান তো থাকতে হবে। স্লোগান ইজ গুড, স্লোগান ইজ ছিল বলেই জিনিসগুলো সামনে এসেছে। না ঠিক আছে স্লোগান, কিন্তু এই স্লোগান হয় কি শুধু যদি স্লোগানেই আমরা সব এনার্জি ব্যয় করি তাহলে কিন্তু আসলে ব্যাক এন্ডে কি কাজগুলো আদৌ হচ্ছে নাকি সেগুলো আমরা দেখতে পারি না। যেটা আমি যে বললাম, আপনার যে প্রথম যে প্রশ্নটা ছিল যে আসলে ডিজিটাল হয়েছে নাকি, সেটা কিছু অগ্রগতি তো হয়েছেই। এটা যে শুধু একটি সরকারের অবদান বা কয়েকটি সরকারের অবদান সেটা না, এটা আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি, এইটা সময়ের চাহিদা। এখন ইনফরমেশনের যুগে আমরা বাস করছি, সারা বিশ্বে ইনফরমেশন ছড়িয়ে আছে। সো দিস ইজ এ ন্যাচারাল প্রসেস এবং সরকারের দায়িত্বগুলো হচ্ছে যে এই প্রসেসটাকে যাতে সুগম হয়। এবং কোথায় ফেল করেছে আপনার কি মনে হয়? পলিসি মেকিংয়ে আমি একটা উদাহরণ দিই যে আমাদের বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের তথ্য যে আমাদের এই 1928টা কলেজ আছে এবং এই কলেজে মানে এনরোল করা কলেজ এবং সেগুলোতে 5,25,000 স্টুডেন্ট আছে এবং 1401টি মাদ্রাসা আছে এবং সেখানে 4 লাখেরও অধিক আপনার স্টুডেন্ট আছে। কিন্তু এত সংখ্যার মধ্যে 1928টা কলেজের মধ্যে মাত্র 157টা কলেজে
মাল্টিমিডিয়ার আমার জিনিসপত্র আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, বা যেটাই বলেন, তার মধ্যে 157টার মধ্যে হয়তো বেশিরভাগই ইউজই হচ্ছে না। আচ্ছা, আমরা এই বিষয়টাতে আমাদের প্রশ্ন আছে, আমরা আসবো আবার পরে। আমি জুনায়েদ আহমেদ পলক আপনার কাছে আসি। অনেকেই বলছেন যে এটা একটা স্লোগান হিসেবে রয়ে গেছে। সরকারের একটা যে প্রতিশ্রুতি ছিল যে অবকাঠামো তৈরি করা, উপজেলা পর্যায়ে পর্যন্ত ব্রডব্যান্ড নিয়ে যাওয়া, একটা কানেকশন তৈরি করা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ইন্টারনেটকে ছড়িয়ে দেওয়া, সেটা মানুষজন খুব একটা দেখতে পাচ্ছেন না। কারণটা কি? না, আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রথমেই যে প্রশ্নটা এসছে যে আসলে ডিজিটাল বাংলাদেশ এটি স্লোগান নাকি এটা বাস্তবতা। আমি বলবো যে এই যে প্রশ্নটা উঠেছে, আজকে এই প্রশ্ন নিয়ে ডিবেট হচ্ছে, এই আজকের এই বিষয়টা আলোচনার মধ্যে এসছে, এই আশার কিন্তু কৃতিত্বটা কিন্তু বর্তমান সরকারের। কারণ তারা কিন্তু প্রথমেই এই ডিজিটাল বাংলাদেশ কেমন হবে, প্রযুক্তি নির্ভর একটা বাংলাদেশ গড়তে চাই, তার জন্য একটা রূপকল্প দিয়েছিল বলেই কিন্তু আজকে এই বিতর্কটা তৈরি হয়েছে। ফলে আমি বলবো যে ডিজিটাল বাংলাদেশ আমরা যখন 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে যখন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন, আমরা শুধুমাত্র কিন্তু ডিজিটাল বাংলাদেশ একটা স্লোগান দিইনি। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা 2009 সালে আমরা একটা আইসিটি পলিসি করেছিলাম এবং সেই আইসিটি পলিসি অনুসারে কিন্তু গত 5 বছর 6 মাসে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আইসিটি পলিসিতে বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ব 2021 সাল নাগাদ। এখন আপনারা যদি এই সময়ে আপনারা কল্পনা করতে চান, যেটা শামা আপা বলছেন যে আমেরিকা কিংবা চায়না কিংবা সাউথ কোরিয়ার মতো আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশকে দেখতে চাই, তাহলে আমি বলবো এটা কিন্তু আমাদের খুবই মানে অপরিপক্ক কথা হবে এবং এটা কিন্তু আমরা অবশ্যই বাস্তবায়নযোগ্য হবে না। ফলে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে থেকে 15 বছর আগে ব্যাঙ্গালোর কেমন ছিল, আজকে ঢাকার সাথে আমরা সেই 15 বছর আগের ব্যাঙ্গালোরকে যদি মিলাই, অন্তত পক্ষে আগামী 7 বছর বা 10 বছর পরে আমরা যদি ওই জায়গায় পৌঁছতে পারি এবং আমরা সেই পৌঁছার জন্য কিন্তু আমরা একটা রূপকল্প তৈরি করেছি। এবং আমি বলবো যে গত 5 বছরে কতটা তৈরি হয়েছে, হ্যাঁ অবকাঠামোর কথাই বলছি। আজকে যেটা বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশের কোনো পরিবর্তনই আমি দেখলাম একজন তরুণ পেছনে টি শার্ট পরা উনি খুব ক্ষোভের সাথে প্রকাশ করলেন। আমি আপনার ইমোশনকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনি নিশ্চয়ই হয়তো ইউনিভার্সিটিতে পড়েন কিংবা হয়তো আপনার বাড়ি ঢাকা কিংবা হয়তো বাইরে কোনো ইউনিয়নে। আপনি কি জানেন যে 10 কোটি মানুষ এই গত 5 বছরে জন্ম নিবন্ধনটা ওখানে বসে করেছেন? আপনি কি জানেন যে আমাদের 6 লক্ষ আখ চাষি যারা শিক্ষার আলো পর্যন্ত পায়নি, যাদের সাক্ষরতা জ্ঞান নাই, সেই 6 লাখ আখ চাষি তারা কিন্তু মোবাইলের মাধ্যমে তারা ই-পুঁজি পেয়েছেন। আপনি কি জানেন যে প্রতি মাসে 40 লক্ষ মানুষ 4,500 ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করেন, যেখানে 40-50 কিলোমিটার আগে দৌড়ে যেতে হতো একটা সেবা পাওয়ার জন্য, একটা পাসপোর্টের ফর্ম নেওয়ার জন্য। আজকে বর্তমান আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার কিন্তু সেটা নিশ্চিত করেছে, যেখানে কেউ কোনোদিন ভাবেনি যে মানুষের দোরগোড়ায় সেবাটা যাবে। আমাদের কয়েকটা বিষয় ছিল। মিস্টার পলক, আপনি যে উদাহরণগুলোর কথা বলছেন সেটা হয়তো আছে, কিন্তু জিনিসগুলো আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আরো দ্রুত গতিতে হবে। না, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা শুধু একটা জায়গা আমরা পৌঁছতে পারিনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবো, এটা ছিল প্রথম 5 বছরের প্রতিশ্রুতি। পরবর্তীতে আমাদের কিন্তু আইসিটি পলিসিতে আমি অনুরোধ করব আপনাদেরকে যে আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দয়া করে আইসিটি পলিসিটা দেখবেন যে সরকার প্রতিশ্রুতি কতটুকু দিয়েছিল এবং তার ডেলিভারি কতটুকু করেছে। আমি বলছি যে প্রথমে আমাদের 18 মাসের একটা শর্ট টার্ম পলিসি ছিল যে ইউনিয়ন লেভেল পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে যাওয়া, ইন্টারনেট সংযোগ, এটা করতে আর কতদিন লাগবে সরকার? এটা করতে আমাদের আরো 4 বছর লাগবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে তথ্য প্রযুক্তির আজকে সময়ের দাবি বলেছেন শামা আপা, সেই সময় উপযোগী সিদ্ধান্ত, সেই সময় উপযোগী রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সাহস দেখিয়েছেন শেখ হাসিনা, যার জন্য আমি অবশ্যই তাকে কৃতিত্বটা আমাদের তরুণ প্রজন্মের দেওয়া উচিত। ধন্যবাদ মিস্টার পলক। আমি দর্শকদের আবার একটু মতামত নেই, সামনের সারিতে আপনি। বর্তমান সরকার মাস্টার্স লেভেলে কম্পিউটার আইটি সেক্টর মানে পড়ার সুযোগ দিয়েছে, বাট এই আইটি সেক্টরে যে কম্পিউটার ল্যাব দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে, অভিজ্ঞ টিচার সেটাও আছে, বাট সরকারি যে কলেজগুলো আছে সেখানে মাস্টার্স লেভেল ছেলেমেয়েরা কলেজে যায় না বিভিন্ন কারণে। তো সেই ক্ষেত্রে সেই সোর্সটা বা সেই সুযোগটা যদি ইন্টারমিডিয়েট লেভেল বা অনার্সদের 4 বছরের মধ্যে দেওয়া হয় তাহলে মানে এটা প্রপার ইউটিলাইজ হয়। এখন মাস্টার্স লেভেলে যা দেওয়ার ফলে কম্পিউটার ল্যাব কম্পিউটার হবে। আপনার প্রশ্নটা ওনারা বুঝতে পেরেছেন, আমরা এই প্রসঙ্গে আবার আসবো একটু পরে। এখন আমরা ডিজিটাল বাংলাদেশ এটা স্লোগান না বাস্তবতা কিছু অর্জিত হয়েছে সেই প্রসঙ্গে আছি, সেটা নিয়ে যদি কথা বলেন। মাঝখানে বাঁ পাশে সাদা শার্ট। আমি একটা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কর্মরত আছি। আমার নাম রোবেল মোল্লা। একটু আগে যে বললো যে ডিজিটাল বাংলাদেশ কতদূর অগ্রগতি হয়েছে, তা আমি তো বলবো অনেকখানি অগ্রগতি হয়েছে, কারণ আমি এটা পাবলিককে সার্ভিস দিচ্ছি।
দেখা গেছে কি আগে কলেজে অ্যাপ্লিকেশন করতে হলে অনেক দূর দূরান্তে যেতে হতো, এখন কিন্তু ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিন্তু আপনি এই সার্ভিসটা কিন্তু পাচ্ছেন আপনি খুব ইজিলিভাবে। তাই কাইন্ডলি ওই ভাইয়াকে অথবা অন্যান্য আরোকে বলবো যে আপনারা একটু বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন এবং দেখুন আমরা আসলে কি সার্ভিস দিচ্ছি এবং কি সরকার কি সার্ভিস দিচ্ছে। ধন্যবাদ। তার দেখুন ডিজিটাল বাংলাদেশ কত দূর আগাচ্ছে তা দেখুন আপনি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি শ্রোতা দর্শকদেরকে এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইটে গিয়ে bbcbangla.com এখানে আপনারা মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, এখন ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। এশিয়ার অনেক দেশ, বিশেষ করে ভারত, তার অর্থনৈতিক অগ্রগতিতে বেশ সাফল্যের সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়েছে আমরা দেখতে পাই, কিন্তু বাংলাদেশ কি সেই তুলনায় ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে এবং কি করণীয় আমাদের? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কি ভারতের মতো ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? ফারহানা রহমান। আমি আমার আগের বক্তব্যে একটু যেতে চাই। আমি বলেছি জিনিসগুলো সামনে এসেছে, এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমরা অনেকগুলো আইসিটি পলিসির কথা বলা হয়েছে, আমাদের পলিসি আছে কিন্তু পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমরা ঠিকমতো করতে পারিনি এখনও, যার জন্য যেটা রিকোয়ারমেন্ট থেকে উঠে এসেছে, যেমন ফ্রিল্যান্সিং অথবা সফটওয়্যার কোম্পানিগুলো যেভাবে কাজ করছে, সেই জিনিসটা যত ভালোভাবে হওয়া কথা ছিল এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ ইমপ্লিমেন্টেশনটা ভাবে নেই। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি কিনা সেই প্রশ্নে ওই ইন্ডিয়ার তুলনায় আমরা ওইভাবে করতে পারছি না, কিন্তু আমরা কিন্তু গত 10 বছর পিছনে যদি দেখি, যখন আমাদের কানেক্টিভিটি এত ভালো ছিল না, আজকে আমরা কিন্তু একটা ভালো কানেক্টিভিটির ভিতরে আছি। এটা আমি অ্যাটলিস্ট মানে কেন ভারত যেটা পারছে, একই রকমের জনশক্তি, একই রকমের দেশ, ভারত পারছে আমরা পারছি না কেন? আবার আমি বলছি যে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারছি না। যেমন আমরা কিছু ট্রেনিং হয়তো সরকার এখন দিচ্ছে, কিন্তু সেই ট্রেনিংগুলো যথেষ্ট পরিমাণে হচ্ছে না, বা যেইভাবে করা দরকার ছিল, যেই স্ট্যান্ডার্ডে এই ট্রেনিংগুলো হওয়া দরকার ছিল, সেগুলো হচ্ছে না। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সরকারের ভিতরেই কিছু ব্যবহার না করার, তথ্য প্রযুক্তি ব্যবহার না করার কিছু প্রবণতা রয়ে গেছে এখনো, যেটা কিনা স্লোগান হিসেবেই রয়ে গেছে, ব্যাপারটা ওইখান থেকেই আসছে। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, ভারত যেটা পারছে বাংলাদেশ পারছে না কেন, বা কতটা পারছে? আমি এই সরাসরি তুলনাতে যাওয়ার আগে একটা কথা বলি। ডিজিটাল সাফল্যের মূল পূর্বশর্ত হচ্ছে ডিজিটাল অবকাঠামো। ভারতে দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো নির্মাণে সরকার যে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করেছেন, আমরা যদি সে ধরনের বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের সাফল্য কেউ ঠেকাতে পারবে না। আবু সাইদ খান, এখানে একটি বিষয়, আপনি যদি এই আইসিটির বিজনেস সাইডটা দেখেন, বাংলাদেশে একসময় বলা হতো যে গার্মেন্টসের পর এইটাই হবে হয়তো একটা গতিশীল খাত, অনেক শিক্ষিত তরুণ তরুণীরা সেখানে চাকরি করবে, কাজ করবে। এখনও পর্যন্ত আমাদের এক্সপোর্ট দেখা যাচ্ছে বিভিন্ন ফিগারে, আমি দেখতে পাচ্ছি $100 মিলিয়ন মতো বাংলাদেশের, যেখানে গার্মেন্টসের $20 বিলিয়ন। এই জিনিসটা আমরা বাড়াতে পারছি না কেন? আমি কিন্তু এক্সপোর্টের দিকে খুব একটা বেশি জোর দেব না, আগে আভ্যন্তরীণ অর্থনৈতিক সাফল্যের দিকে আমাদের নজর দেওয়া উচিত। যেটা একজন দর্শক বললেন যে গ্রামে কোনো আইএসপি নেই, আমার মনে হয় পলক সাহেব যে কনস্টিটিউয়েন্সি থেকে এসছেন সেখানেও কোনো আইএসপি নেই। এই দেশব্যাপী এখন যদি এই প্রত্যন্ত অঞ্চলে কেবল অপারেটর যেতে পারে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কেন যেতে পারবে না? ইন্টারনেটের সেবা যারা দেবেন তাদেরকে যদি গ্রাম পর্যন্ত নিয়ে না যাওয়া যায়, অবকাঠামোর যে বাধার কথা বারবার বলছি, যে নীতিমালার কথা বলছি, প্রতিবন্ধকতার কথা বলছি, সেগুলোকে যদি সরকার দূর করে তাহলে আমাদের উন্নয়নের জোয়ার কেউই ঠেকাতে পারবে না, আমরা অবশ্যই উন্নতির দিকে যাব। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের মতামত নেই, আপনি পঞ্চম সারিতে। আমি মনে করি যে ভারত এগিয়েছে অনেকটা ই কমার্সে,
ঠিক আছে, তারা সেটার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নয়ন করেছে এবং আমাদের দেশেও অনেক ই কমার্স সাইট এখন সেটা নিয়ে চেষ্টা করছে। বাট ই কমার্সের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে অনলাইন পেমেন্ট গেটওয়ে পাওয়াটা সহজীকরণ এবং এর অতিরিক্ত চার্জ কমানোর ব্যাপারে সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে? ধন্যবাদ আপনাকে। জুনায়েদ আহমেদ পলক শুনছিলেন, ওনার প্রশ্নের সাথে সাথে অনেকে হাততালিও দিচ্ছেন। হ্যাঁ, না ধন্যবাদ। আমি বলবো যে আসলে এই মুহূর্তে আমরা যারা এই উচ্চবিলাসী স্বপ্ন দেখছি, আমি সেই স্বপ্নকে অবশ্যই স্বাগত জানাই যে আমরা এই মুহূর্তে ভারতের সাথে তুলনা করতে চাই। আমিও চাই ভারতের সাথে তুলনা করে আমরা এগিয়ে যেতে, কারণ আমাদের সামনে যদি লক্ষ্যটা একটু বড় থাকে তাহলে আমরা সেখানে পৌঁছাতে আমাদের সুবিধা হবে বা আমাদের তৈরি হতে সুবিধা হবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে অবকাঠামোর কথা বারবার বলা হচ্ছে। আমি একটা বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দেখুন প্রত্যেকটা জেলাতে কিন্তু, হ্যাঁ আইএসপি হয়তো সব জায়গায় পৌঁছেনি, কিন্তু বিটিসিএল এর মাধ্যমে এবং প্রাইভেট কিছু এনটিটিএনের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা জেলা এবং 197টা উপজেলায় আমরা কিন্তু ফাইবার অপটিক কেবল লাইন পৌঁছে দিয়েছি। আপনি আপনার উপজেলায় যে খোঁজ নেন যে সেখানে কিন্তু এডিসিএলের মাধ্যমে আমরা কিন্তু ডিসলামের মাধ্যমে আমরা কিন্তু লাইন দিতে পারছি এবং সেটা উচ্চ গতিসম্পন্ন এবং নিরবিচ্ছিন্ন। আমি বলবো যে আমাদের সর্বক্ষেত্রে প্রযুক্তির যে ব্যবহার, সেখানে আমাদের যে ব্যাকবোনটা তৈরি করা দরকার, বিগত 5 বছর 6 মাসে সরকার সেটা করেছে এবং আমরা কিন্তু 2015 সালের মধ্যে 487টা উপজেলায় আমরা হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করব আমরা কিন্তু ফাইবার অপটিক কেবল লাইন নিয়ে। আমি আবু সাইদ খান ভাইকে উল্লেখ করব যে আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করছেন, আমি আমার উপজেলায় বলতে পারি যে নাটোরের প্রত্যন্ত একটা উপজেলায় সেখানে আমাদের হাই স্পিড ইন্টারনেট আছে এবং বিটিসিএল এর আমাদের ফাইবার অপটিক কেবল লাইন পৌঁছে গিয়েছে। আপনি আপনার উপজেলা খোঁজ নিয়ে দেখেন, হয়তো সেখানেও গেছে। কিন্তু আমাদের দোষটা হচ্ছে যে আমরা ঢাকায় যারা বসবাস করি কিংবা দেশে বা দেশের বাইরে যখন থাকি, আমরা একবারও গ্রামের খবরটা নেই না যে গত 5 বছর 6 মাসে আমাদের গ্রাম কতখানি এগিয়ে গেছে। যদি এই খবরটা ঠিকমতো রাখতাম তাহলে কিন্তু আজকে এতগুলো প্রশ্ন আসতো না। এখানে একটি প্রশ্ন, যে ধরুন এই যে বিভিন্ন খাতে তো একটা এক্সপোর্টের টার্গেট ঠিক করা হয়, জানেন, যে বিজনেসটা আগামী 5 বছর 10 বছরে কোথায় যাবে। আইটি খাতে বাংলাদেশ আগামী 5 বছরে এটার বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে, এখন যেটা $100 মিলিয়ন আছে সেটা কতটা দাঁড়াবে, এরকম কোনো টার্গেট আমি এটা সংক্ষেপে বলতে চাই। এটা আমি প্রকাশ্যে আজকে টেলিভিশনের স্ক্রিনের সামনে যারা আছেন তাদের সামনে বলতে চাই সাহসিকতার সাথে যে আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের এক্সপোর্ট ছিল মাত্র $25 মিলিয়ন। এখন কিন্তু সেটা 200 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আপনার কাছে যেটা হয়তো পরিসংখ্যান আছে সেখানে হয়তো 130 বা আছে, কিন্তু এমনি যেটা বলেছিল যে অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেলে যে আসছে, এইটা কিন্তু এখনো সবগুলো কিন্তু আমাদের হিসাবের মধ্যে আসছে না। ফলে আমাদের যে এক্সপোর্টটা বেড়েছে সেটা সঠিকভাবে পরিসংখ্যান অনেক জায়গায় নাই। তো আনঅফিসিয়ালি আমি বলবো যে $200 মিলিয়ন উপরে আর অফিসিয়ালি প্রায় $150 মিলিয়ন উপরে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে আগামী 5 বছরে আমরা 55,000 ফ্রিল্যান্সার তৈরি করব, 34,000 আমরা যারা উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদ আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করব এবং সারা দেশে আমরা লার্নিং আর্নিংয়ের মাধ্যমে যে জনসম্পদটা তৈরি হবে এবং আমাদের আইসিটি সেক্টরে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাতে করে আগামী 5 বছরে আমরা $1 বিলিয়ন আমরা এই আইসিটি সেক্টর থেকে ইনশাআল্লাহ এক্সপোর্ট করব। মিস্টার পলক, এখানে এই যে পেমেন্ট সিস্টেমটাকে উনি সহজীকরণ করার কথা বলছেন, সহজীকরণে আমরা বলছি যে ইতিমধ্যেই কিন্তু আমাদের যে ই কমার্স এটা যে একটা বিপ্লব সাধিত হয়েছে, তারপরেও আমি বলবো যে এই সেক্টর কিন্তু এখনো 100% এক্সপ্লোর আমরা করি নাই, 20% এখনো হয় নাই। আপনি দেখুন যে বিকাশের মতো একটা ছোট্ট উদ্যোগ আজকে কি বৃহৎ মহিরুহে রূপান্তরিত হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই বেশ কিছু পলিসি রিভিউ করেছে এবং ইমপ্রুভ করেছে। ফলে আমাদের কিন্তু বাংলাদেশে এখন পেইজা বা বাংলাদেশে যেগুলো অনলাইন যেগুলো ই কমার্সগুলো করছে তারা কিন্তু গত সপ্তাহে আমরা আমাদের ইনফরমেশন যে সেন্টারগুলো আছে ইউনিয়ন পরিষদে, গ্রামের মানুষ যেন ই কমার্সটাকে ব্যবহার করতে পারে তার জন্য বাংলাদেশ ব্যাংকের যে নীতির প্রয়োজন ছিল সেটা আমরা করেছি এবং আমরা আশা করছি যে অনলাইন পেমেন্ট গেটওয়েটা এখন আরও বেশি সম্প্রসারিত। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো, দেখি দর্শকরা অনেকে হাত তুলেছেন মাঝখানে একেবারে পেছনের সারিতে। ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশ একটি স্লোগান এবং এটি খুব ভালো স্লোগান, তবে স্লোগান হিসেবে খুব ভালো। কেননা যখন বিটিআরসির মতো একটা সরকারি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের ব্রডব্যান্ড বা অন্যান্য লাইনের দাম না কমিয়ে, এবং একই সাথে আমাদের সাবমেরিন ক্যাবল আমরা অনেক দিন ধরেই দেখছি একটিমাত্র সাবমেরিন ক্যাবল আছে যেটি কাটা পড়লে লম্বা সময় ধরে গোটা দেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং একটি সিদ্ধান্ত এসেছে সারা দেশকে ওয়াইফাই হটস্পট জোনে পরিণত করার। কিন্তু বাস্তবিক অর্থে আমার কাছে মনে হয় যে সারা দেশকে হটস্পটে পরিণত করলে যে পরিমাণ ডিভাইস দিয়ে ব্যবহার করব আমরা এবং প্রত্যেকে যে পরিমাণ স্পিড পাবে সেটা আসলে কোনো
স্পিডের দিকে যাবে না, সুতরাং এটি খুবই খোঁড়া একটি সিদ্ধান্ত। তো সব মিলিয়ে আসলে এটি খুব ভালো কোনো জায়গায় নেই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে, আপনার অনেক হতাশা বোঝা যাচ্ছে। সামনের সারিতে আপনি। আমার নাম মাকসুদা আজিজ, আমি একজন উদ্যোক্তা। আমি মন্ত্রী মহোদয়কে একটা ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছি। ট্রেড লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়াটা আছে আমাদের দেশে, সেটা খুব জটিল এবং ওই অফিসটা আসলে খুব দুর্নীতিপূর্ণ। ওখানে কোনো সিটিজেন চার্টার পর্যন্ত নাই যে কোন ব্যবসার জন্য কতটুকু আমার ট্রেড লাইসেন্স লাগবে। তো এই জিনিসটাকে যদি 3 নাম্বার নেওয়ার মতো কিংবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করার মতো অনলাইন করা যায়, আমার মনে হয় অন্যদের জন্য ট্রেড লাইসেন্স নেওয়াটা খুব সুবিধাজনক হবে। আর আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা এবং উদ্যোক্তা যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে থাকে, তাদের জন্য সরকারের কি কি পলিসি আছে এবং আপনারা আসলে কিভাবে আমাদেরকে করের আওতায় আনতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। মিস্টার পলক, খুব সংক্ষেপে আপনি। আমি সংক্ষেপে দেবো, কারণ আরও অনেকের বলার আছে। আমি বলবো যে এখানে সাবমেরিন কেবলে যেটা বলেছেন, আমি খুবই আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামী 2016 সালের মধ্যেই সাবমেরিনের মোটামুটি কনস্ট্রাকশন শেষ। আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হতে যাচ্ছি, যেখানে আমরা প্রায় 1400 Gbps আমরা ব্যান্ডউইথ পাবো, এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরও বেশি গতি সাধিত হবে। এবং পাশাপাশি হটস্পট ওয়াইফাইয়ের কথা বলেছেন, আমরা চাচ্ছি যে সারা দেশে 1 লাখ হটস্পট করতে চাই। সেটা হচ্ছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র এবং বিভিন্ন প্রশাসনিক যে দপ্তর যারা আর কি হাই স্পিড ইন্টারনেটের কানেক্টিভিটি পাবে 2015 সালের মধ্যে, সেইটা যেন শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তাদের স্বার্থেই ব্যবহার না হয়, তার বাইরে যেন সাধারণ জনগণ ব্যবহার করতে পারে। সেই জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি যে সেই সকল প্রশাসনিক দপ্তরে এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে মিনি বিপিও সেন্টার হবে এবং সেখানে রাউটার লাগিয়ে সাধারণ মানুষ যেন বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই জন্যই সরকার এই উদ্যোগ। আর ওনার প্রশ্নের উত্তর, উনি যেটা বলছিলেন যে আপনি যেটা বলছেন ট্রেড লাইসেন্স, এইটা ট্রেড লাইসেন্স কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে দেওয়া হয়, ফলে এটা স্থানীয় সরকারের যে 3-4টা স্তর আছে সেখানে আমরা আপনার এই শুভ প্রস্তাবটা জানিয়ে দেব এবং আইসিটি ডিভিশন এটাকে অনলাইনে নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ, আমি আসবো আপনার কাছে। শামা ওবায়েদ, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সংক্ষেপে বলি আপনার অনুমতি ক্রমে, তাছাড়া পরে বলবে যে আমি শুনছি না, নিয়ম মানছি না। আচ্ছা, ই কমার্সে যারা উদ্যোক্তা এবং মানে ফেসবুকিংয়ে যারা করছে, আমি গত সপ্তাহে আমরা ফেসবুকের সাথে একটা খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। জুলাইতে ফেসবুকে একটা টিম আসবে পলিসি লেভেলে, তারা আশা করছি যে বাংলায় কিছু একটা অ্যাপস আনার জন্য এবং ফেসবুকিংয়ের মাধ্যমে যারা আর কি মানে কমার্স করছে এবং বিভিন্ন ট্রেডিং করছে তাদের জন্য আমরা এখানে একটা সাপোর্ট সেন্টার করার জন্য চেষ্টা করছি। আশা করছি এটা সফল। ধন্যবাদ আপনাকে মিস্টার পলক। শামা ওবায়েদ। আচ্ছা, অনেকগুলো পয়েন্ট জমে গেছে, আমাকে একটু সময় দিবেন। আমি প্রথম কথা আমি শুনছি যে কমার্স, আমি শুনছি ট্রেড লাইসেন্স, আমি অনেক কিছু শুনছি, কিন্তু আমরা যেটা মন্ত্রী মহোদয় একটু আগে বলেছেন, আমরা ভারত কিংবা চায়নার বা আমেরিকার সাথে নিজেদেরকে এখনই তুলনা করছি না, কিন্তু ওই জায়গায় পৌঁছতে হলে আমাদের বেসিক জিনিসগুলো তো এখন থেকে আমাদের ভিশনে রাখতে হবে, আমাদের প্ল্যানে রাখতে হবে। এই যে এই কিছু প্রশ্নগুলো এসেছিল, আমার বেসিক জিনিস, আমি কিন্তু 2টা বেসিক জিনিস, একটা হচ্ছে যেটা ভাই অলরেডি বলেছেন, একটা অবকাঠামো, আরেকটা হচ্ছে এডুকেশন। এই যে ল্যাপটপ এবং কম্পিউটার আলমারির মধ্যে তালা বন্ধ করে রেখে দেয় স্কুল কলেজ যারা যেখানে আছে, কারণ টিচাররা নিজেরাই এটা ইউজ করতে পারে না। সেটা যদি করতে হয়, এটা না সেই প্রসঙ্গ না, এইটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা অংশ, আমাকে বলতে দেন। দিস ইজ ওয়ান। আরেকটা অবকাঠামো যেটা আছে যে আপনি মন্ত্রী মহোদয় রিসেন্টলি নিশ্চয়ই আপনি সিলিকন ভ্যালিতে গিয়েছিলেন, ওখানে যদি ওখানে গুগল আছে, গুগল যে কোম্পানিটা আছে, ওখানে আপনি যদি গুগলের ডেটা সেন্টার দেখেন, আমাদের দেশে কোনো ডেটা সেন্টার নাই, কারণ একটা ডেটা না, একটা ন্যাশনাল ডেটা সেন্টার না। আপনি গুগল ইজ জাস্ট ওয়ান কোম্পানি, রাইট? ওদের যে ডেটা সেন্টার, এটা হচ্ছে না, আমাকে বলতে দেন। আপনি যখন বলেছেন আমি কিন্তু ইন্টারাপ্ট করি না। হ্যাঁ, আপনি ফাইবার অপটিকের কথা বলেছেন এবং এই ফাইবার অপটিক কেবল, আমি বলতে চাই যে আমাদের ইন্টারনেটের যে ফাইবার অপটিক কেবলগুলো ইউজ হচ্ছে, মাটির নিচে যেটা যাচ্ছে, সেটা তিনজন করছে। একটা তো বিটিসিএল আছে, আরেকটা হচ্ছে শামা ওবায়েদ। এখানে যে প্রশ্নটা ছিল যে ভারত যেটা পেরেছে বাংলাদেশ পারে নাই, এই জন্যই পারে নাই, কারণ আমাদের ভারত তো আরো 30 বছর আগের থেকে চিন্তা করেছে যে তাদের যদি ডিজিটাল হতে হয়, তাদের নিজেদের নাগরিকদেরকে আগে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা কি সারা জীবন বাইরের থেকে লোক এনে ইম্পোর্ট করে আমরা কাজ করব? সফটওয়্যার ইম্পোর্ট করে কাজ করব? সেটা আমাদের নিজেদের জনগোষ্ঠীকে তো সেই জায়গায় পৌঁছতে হবে। পলক একটা টার্গেটের কথা বলেছেন, আগামী 5 বছরে এক্সপোর্ট কোথায় যাবে? টার্গেট শুনতে 1 বিলিয়নে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ সেটা তো আমি এখন যে অবস্থায় আছে
সেই অবস্থায় আমি মনে করি না যে যাবে। কারণ এখন ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরকে কেন পিক করা হলো একটা হাব হিসেবে, একটা টেকনোলজি সেন্টার হিসেবে? কারণ ওখানকার সরকার, তৎকালীন সরকার ওখানে কিন্তু কম্পিউটার ভ্যাট বাদ দিয়ে দিয়েছিল, কম্পিউটার ইকুইপমেন্টের ভ্যাট বাদ দিয়েছে, কিন্তু আমাদের তথ্য প্রযুক্তিতে কিন্তু আমাদের সবগুলো ভ্যাট আছে। এটা সিম্পল থিং। আচ্ছা, তারপরে আপনাদের অনেক কিছু কমেছে, এইবারও বলেছে যে এই বাজেটেও থাকবে। আচ্ছা, আবু সাইদ খান, আপনি একটু যোগ করতে চেয়েছিলেন, আপনার কাছে আসি। না, আমি একটা বিষয় ক্লিয়ার করি। আমরা যখন ভারতের সাথে তুলনা করি, দয়া করে মনে রাখবেন বাংলাদেশ কিন্তু ভারতের নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে ইন্টারনেট ব্যান্ডউইথ এক্সপোর্ট করতে যাচ্ছে এবং নর্থ ইস্টার্ন স্টেটস অনেক পেছনে পড়ে আছে। ঠিক আছে, সাবমেরিন কেবলের কথা যেটা মন্ত্রী সাহেব বললেন, দ্বিতীয় সাবমেরিন কেবল আসছে, সরকার আনছে, ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন, বেসরকারি খাতে যখন দ্বিতীয় সাবমেরিন কেবল আনার উদ্যোগ নেওয়া হলো, সরকার তখন সেটাতে বাধা দিল। তার কারণ হচ্ছে বাংলাদেশে এই ইন্টারনেট সুলভ মূল্যে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সরকার নিজেই। সরকারি মালিকানাধীন যে কোম্পানি আছে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার জন্য সরকার ভ্রান্ত নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে আসতে বাধা দিচ্ছে। এটা বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে। আর আভ্যন্তরীণ ক্ষেত্রে যেটার উদাহরণ দিলেন NTTN, বাংলাদেশের বর্তমানে ডিজিটাল সর্বনাশের অন্যতম মূল কারণ হচ্ছে এই মধ্যস্বত্বভোগী NTTN লাইসেন্স, যারা কৃত্রিমভাবে দেশের আভ্যন্তরীণ ব্যান্ডউইথের দাম বাড়িয়ে রাখছে, যে কারণে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আমরা কোনো আইএসপিদের সক্রিয় দেখছি না। আমি এই ব্যাপারে আমি একটা কথা অ্যাড করতে চাই যে এই যে ফাইবার অপটিকের কথা বললেন, এখানে মেইনলি দুটো কোম্পানি, একটা হচ্ছে সামিট গ্রুপ আর একটা হচ্ছে ফাইবার অ্যাট হোম। আমি যেটা বলতে চাচ্ছি, এই দুটো কোম্পানি সোল। এখন কেন সেটা এখানে কি আমরা ই টেন্ডারিং এর কথা বলা হয়েছে, এইটার ব্যাপারে কি বিটিসিএল সহ আমি বিটিসিএল এর কথা বলেছি অলরেডি এর আগে। হ্যাঁ, কিন্তু ওয়াই অনলি দিস 3? কেন আমরা এটা ওপেন করে দিচ্ছি না? ই টেন্ডারিং যে কথা বলি আমরা, না ই টেন্ডার আপনারা শুধু মুখে, মানে আওয়ামী লীগ সরকারের যে স্বভাব, আপনারা শুধু মুখে যদি আপনি ই টেন্ডারিং বলেন তাহলে তো হবে না। কয়জন লোক ওপেন টেন্ডার করে আজকে এখানে যে দর্শক বসে আছে, কয়টা লোক জাস্ট কমন একটা জনগণ টেন্ডার করে সে পাবে? শামাওয়াত, অসংখ্য ধন্যবাদ। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন নাফিসা মোরসালিন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তি সেবা দেওয়া হয়, তাতে করে কি বলা যায় শিক্ষার্থীদের ডিজিটাল মাইন্ডেড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ। যেভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা কি ডিজিটাল মাইন্ডেড হিসেবে গড়ে তোলার যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে? শামাওয়াত, আপনি কিছুটা বলতে চেয়েছিলেন আগের প্রশ্নে আর কি, ডিজিটাল মাইন্ডেড হিসেবে শিক্ষার্থীরা গড়ে হচ্ছে না। দেখুন, আমাদের সারা ঢাকা তো অল্প ছোট একটা জায়গা। সারা বাংলাদেশে যদি আমাদের ছেলেমেয়েদেরকে যদি এই টেকনোলজির ব্যাপারে শিক্ষিত করতে হয়, তাহলে আমরা যদি মাল্টিমিডিয়া জিনিসপত্র তাদেরকে যতই দেই, তারা যদি এটা ইউজ করতে না পারে বা তাদেরকে ট্রেন করার জন্য যারা টিচার থাকবে তারা যদি সেই শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে তো সম্ভব না। আমাদের বহু প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতো গজিয়েছে সারা বাংলাদেশে। এদের কম্পিউটার সায়েন্স কারিকুলাম বা IT কারিকুলাম কি আছে, সেটা কি কেউ রেগুলেট করছে বা কেউ দেখছে? আসলেই তারা অ্যাকচুয়ালি যারা এই পাশ করে বেরোচ্ছে, তারা আসলেই কতটুকু শিখছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে? সেগুলো কিন্তু রেগুলেশন কোনো কিছু নাই। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা বলেছেন যে শেখ হাসিনা সরকারের কৃতিত্ব, কিন্তু এইটা ডিজিটাল বাংলাদেশ স্লোগান হিসেবে হতো না, কিন্তু 2001 সালের যখন অন্য সরকার ছিলেন, বিএনপি গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু 2005 সালে বিএনপি সাবমেরিন কেবল এনেছিল। কিন্তু সেটা কথা না। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমি যেটা বলতে চাই যে আজকে যদি আমাদের এই যে স্কুল কলেজে ল্যাপটপ কম্পিউটার দেওয়ার যে প্রজেক্ট, এটা 302
হাজার কোটির প্রজেক্ট, হ্যাঁ, কিন্তু আমরা বন্ধ করে রেখে দিচ্ছি কম্পিউটারগুলা সুন্দর করে। এবং আমাদের সবচেয়ে বড় কথা, একটা সিম্পল কথা, আপনি ইন্ডিয়ার সাথে তুলনা করলাম তো কেন ইন্ডিয়া পারে আমরা পারি না, একটা সিম্পল কোয়েশ্চেন, আমাদের সরকারি কর্মকর্তার কয়জনের ইমেল অ্যাড্রেস আছে এবং তারা নিজেরা সেটা চেক করেন? ধন্যবাদ। আবু সাইদ খান। আরে সরকারি কর্মকর্তা পারবেন, আপনি তো আইসিটি মিনিস্টার, আপনার থাকাই উচিত, কিন্তু কয়জন মন্ত্রীর ইমেল অ্যাড্রেস আছে আমি সেটা জানতে চাই। ধন্যবাদ। আবু সাইদ খান, ডিজিটাল মাইন্ডেড হিসেবে গড়ে উঠছে কিনা উনি এটা বলছেন, যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? না, এখানে দর্শকদের কাছ থেকেও বারবার এসছে একটা কথা যে শিক্ষক তৈরি করতে হবে সবার প্রথমে। আমি মনে করি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে সবার আগে এই ডিজিটাল বিনিয়োগ করা উচিত শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনার মধ্যে। একজন শিক্ষক তিনি কি সময় মতো তার বেতন পাচ্ছেন, তিনি কি সময় মতো তার পেনশন পাচ্ছেন? আমাদের অবকাঠামোগত অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা যদি শিক্ষক ব্যবস্থাপনা এবং শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাপনা সেটাকে যদি সুসংহত করতে পারি, এবং বিশেষ করে এই যে প্রশ্নপত্র যে আজকাল ফাঁস হয়ে যাচ্ছে, এগুলোকে যদি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা যদি আরো। মিস্টার খান, এটা কি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হচ্ছে যে কম্পিউটার দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষক নাই, চালানোর মতো অবস্থা নাই, এরকম? না, কম্পিউটার দেওয়া না দেওয়াটা কিন্তু একটা প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাপনা, শিক্ষকদেরকে শিক্ষিত করে তোলা। শামাওয়াত বলছেন যেগুলো তালাবদ্ধ থাকে। না, তালাবদ্ধ। আমি একটা কথা, শুধু আপনার কথা, ডেল কম্পিউটার্সে একজন আমাকে বলেছে যে সরকারি কর্মকর্তা, উনি তো বললেন ইমেল অ্যাড্রেসে, সরকারি কর্মকর্তা বলেছে আপা আমাদেরকে নতুন কম্পিউটার দেন। বলে কেন, আপনারা তো পুরানটাই ব্যবহার করেন না। বলে যদি নতুন কম্পিউটার দেন তাহলে রুমের মধ্যে এসি লাগবে কম্পিউটার ঠান্ডা রাখার জন্য, তাহলে এসির মধ্যে থাকতে পারবো। আর পুরান কম্পিউটার, আমি একটু দর্শকদের এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আমি একটু দর্শকদের কাছে যে মাঝখানে আপনি বাম পাশে। আমি নিজে একজন গেম ডেভেলপার। আমি যে টেকনোলজিগুলো নিয়ে কাজ করি সেগুলো পুরোপুরি অ্যাডভান্স টেকনোলজি, এবং আমাদের দেশ থেকে বা আমাদের আশেপাশে থেকে এই জাতীয় কোনো সাহায্য আমরা পাচ্ছি না। এবং আমার মতে আরও অনেক ভাই আছেন যারা এরকম টেকনোলজি নিয়ে কাজ করেন। তো সরকার প্রাইমারি স্কুলে কম্পিউটার দিচ্ছেন, খুবই ভালো, কিন্তু আমাদের মতো যারা কাজ করছেন ভার্সিটি লেভেল থেকে আমরা ওরকম সাহায্য পাই নাই। আমি যে টেকনোলজিগুলো বলবো, ইউনিটি 3D, মঙ্গোডিবি, এগুলোর নাম এই রুমের মধ্যে সবাই আইটি লোক হলে ওনারাই হয়তো ঠিকমতো জানেন না, কিন্তু আমরা এই সেম কাজটা করে বাইরের থেকে পার আওয়ার আমি $35 চার্জ করতে পারি। তো এরকম হাই ইনকাম করা পসিবল। আমার মতো নিশ্চয়ই আরও অনেক ভাই আছেন যারা এই সেম লাইনে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে। মাঝখানে আরেকজন। ধন্যবাদ। আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, আমরা বলছি যে সাবমেরিন ক্যাবল রিডান্ডেন্সি নিয়ে, কিন্তু আমাদের লোকাল যে আইএসপিগুলো আছে, লোকাল যে রিডান্ডেন্সির যে ইনফ্রাস্ট্রাকচার আছে ঢাকা শহরে, আমরা যে ছোট ছোট যে ডেটা সেন্টারগুলো করে রেখেছি, সেটা যে ওভারহেড ক্যাবল আছে এবং হচ্ছে যে আন্ডার মাটি নিচ দিয়ে যে কেবলগুলো দেওয়া হচ্ছে, এই কেবলগুলো আছে, এই কেবলগুলো দেখা যায় যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে তারা, সেটা তো একটা বিষয়। আমরা এগুলো তো এখানে মূল একটা প্রশ্ন ছিল, আপনারা যদি প্রসঙ্গে কথা বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে তথ্য প্রযুক্তি দেওয়া হচ্ছে বা শেখানো হচ্ছে, শিক্ষার্থীরা কি ডিজিটাল মাইন্ডেড হিসেবে গড়ে উঠছে? যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে? যথেষ্ট পদক্ষেপ আমাদের মনে হচ্ছে না যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের শুরু হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা যে জায়গাটায় পৌঁছাতে যাচ্ছি সেই জায়গাটা যেতে পারছি না, এবং সেটার একটা কারণ হচ্ছে আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ধন্যবাদ। পেছনের দিকে আরেকজন মহিলা যিনি হাত তুলেছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমরা লক্ষ্য করব যে আমাদের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগ দেওয়া হচ্ছে বা ফ্রি ওয়াইফাই দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো আসলে কতটা হাই স্পিডি, বা আমরা যারা এ ধরনের গেম ডেভেলপাররা আছি, আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে বাইরের যেই বায়াররা আছেন বা যারা আছেন ওদের সাথে কানেক্ট থাকতে হয়। তো কতটা হাই স্পিডি সেই বিষয়ে আমি একটু প্যানেলিস্টের কাছে, আপনার কি মনে হচ্ছে? আমরা সবসময় সমান পরিমাণে স্পিড পাচ্ছি না, বা যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জুনায়েদ আহমেদ পলক, যে ইন্টারনেটের গতি নিয়ে একটা কথা উঠেছে। হ্যাঁ জি, ইন্টারনেটের গতি বলুন আর প্রযুক্তির গতি বলুন, এটা বোঝার জন্য, জানার জন্য যে আগ্রহ এবং যেই ন্যূনতম ধারণার প্রয়োজন, সেটা সরকার বা সরকারের যারা শীর্ষ পর্যায়ে থাকে, পলিসি মেকার, তাদের জানা দরকার। না জানলে কি হয় তার প্রমাণ কিন্তু আমরা বিগত এক সরকারের সময় পেয়েছি, যেই সরকারের শীর্ষ পর্যায়ের সরকার পরিচালনার যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, তারা সাবমেরিন কেবল এবং সাবমেরিন যুদ্ধ জাহাজের মধ্যে হয়তো পার্থক্য বুঝতেন না, তাই নিরাপত্তার ভয়ে সেই সময় বিনা পয়সায় সাবমেরিন কেবল আমরা নেই নাই। তো এই ধরনের একটা পলিসি মেকিং পর্যায়ে সরকার প্রধানদের যদি সময় উপযোগী নেতৃত্ব না থাকে, তাহলে কি পরিমাণ পিছিয়ে যেতে পারে একটা দেশ, তার কিন্তু আমরা ভুক্ত। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাই, অনেকেই বলেছেন যে সরকার শুরু করেছে কিন্তু যথাযথভাবে আগায়নি। আমি আপনাদের অভিযোগকে
আমি সম্মান রেখে এইটুকু বলতে পারি যে 2009 থেকে যদি আমরা শুরু করতে না পারতাম তাহলে আজকে আমরা কোথায় থাকতাম। আজকে এই মুহূর্তে আমরা যেগুলো স্বপ্ন দেখছি, কল্পনা করছি, গেম ডেভেলপাররা আজকে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির কথা বলছেন, স্বল্পমূল্যে ব্যান্ডউইথের কথা বলছেন। 2009 সালে ব্যান্ডউইথের দাম ছিল 70,000 টাকা পার এমবিপিএস, আজকে সেটা কমিয়ে এনেছেন শেখ হাসিনা 2,800 টাকা। এটা কি আমরা অপরাধ করেছি? এটা কি আমরা কিছুই ভালো করিনি? আজকে চিন্তা করে দেখেন, বলা হচ্ছে জেলা পর্যায়ে। আমি তো এরকম জানি যে আমাদের ঢাকায় বসে যারা ফ্রিল্যান্সিং করতো এরকম অনেকেই আজকে জেলায় চলে গেছেন, কারণ জেলাতে আজকে ওয়াইম্যাক্স আছে, 3G কানেকশন আছে, আজকে ফাইবার অপটিক কেবল লাইন আছে। এই যে তিনটা মনে করেন যে কানেক্টিভিটি আছে, ফলে কিন্তু আজকে ঢাকায় না বসে বাড়িতে বসে তারা আমি শুধু একটা শেষ কথা বলতে চাই। এখানে আপনারা বলেছেন আমরা 3,500 কম্পিউটার ল্যাব করেছি হাই স্কুল এবং কলেজে, আমরা 23,500 মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি হাই স্কুল কলেজে মাত্র 5 বছরের ব্যবধানে। আপনি বলেন যে এই আওয়ামী লীগের সরকারের 5 বছরে যা করেছি বিগত 20 বছরে তা কেউ করেছে কিনা? যদি না করে থাকে তাহলে অবশ্যই আমরা ক্রেডিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফারহানা রহমান। আপনারা তো এই খাতের ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনারা কি যথেষ্ট রকমের দক্ষ জনশক্তি পাচ্ছেন তথ্য প্রযুক্তি খাতে? আমি আলোচনাটা এই জায়গা থেকে শুরু করতে চাই। শামা আপা বলেছেন যে ইউজার তৈরি করার ব্যাপারটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। ইউজার যদি না থাকে তাহলে আসলে অনেক কিছু তৈরি করেও লাভ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা শিক্ষাক্ষেত্রের কথা বলছি, যেখানে কম্পিউটারগুলো তালাবদ্ধ থাকে, তারপরেও কিন্তু আমাদের দেশে ফেসবুক ইউজারকে কেউ দমিয়ে রাখতে পারছে না। প্রতিদিন আমাদের ফেসবুক ইউজার বেড়ে যাচ্ছে। কেন? আমাদের এই জায়গাটাতে একটা জিনিস আছে যে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা আসলে নেটে যাচ্ছে, কানেক্টিভিটির পরে তারপর কি, তারপরে ওরা আসলে কি করবে, ওই জায়গাটাতে কোনো ডাইরেক্টিভ নেই। আপনি যে প্রতিষ্ঠান চালান, দক্ষ জনশক্তি কি পাওয়া যায়? দক্ষ জনশক্তি খুবই সীমিত, দক্ষ জনশক্তি সেভাবে পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি প্রথমেই বলেছি যে আমাদের যেই লেভেলের ট্রেনিংগুলো হচ্ছে বা এই ইনস্টিটিউটগুলো থেকে ছেলেরা বের হচ্ছে, একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির একটা অনেক বড় পার্থক্য রয়ে গেছে, যার জন্য ছেলেদেরকে নিয়ে এসে কিন্তু কোম্পানিগুলোকে 6 মাস 8 মাসের একটা ট্রেনিং করাতে হচ্ছে। যারা গেম ডেভেলপমেন্টের কথা বলছেন ওনারা কিন্তু নিজেরাই নিজেদেরকে অনেকখানি প্রশিক্ষিত করছেন ইন্টারনেট সুবিধাটা নিয়ে, কিন্তু অনেকেই করতে পারছেন না। সেই জায়গাগুলোতে আসলে এখন জোর দেওয়ার সময় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন নাজমুস সাকিব। প্রযুক্তি বান্ধব একটি প্রশাসন গড়ে তুলতে হলে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি নিয়োগ করা প্রয়োজন। সরকারের কি উচিত তথ্য প্রযুক্তিতে দক্ষতা নেই এমন জনশক্তি নিয়োগ বন্ধ করে দেওয়া? ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান। তথ্য প্রযুক্তিতে দক্ষ নন এমন নিয়োগ বন্ধ করা উচিত কিনা তার আগে চিন্তা করা দরকার তথ্য প্রযুক্তিতে দক্ষ নন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত কিনা। একটা কথা বলি, আমাকে বাস্তবতাটা মানতে হবে। তথ্য প্রযুক্তিতে আরও শিক্ষিত করে তোলার ব্যবস্থা জনপ্রশাসন ইনস্টিটিউটে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেদিকে নজর দিতে হবে। জনপ্রতিনিধিদের এবং জনপ্রশাসনের সাথে যারা জড়িত তাদেরকে এ বিষয়ে আরও প্রশিক্ষিত করে তোলা প্রয়োজন। শামা ওবায়েদ। অবশ্যই সেটা তো কোনো সেক্টরেই উচিত না, যেই কাজে পারদর্শী তাকেই সেটা করা উচিত। এবং যেটা মন্ত্রী মহোদয় সাহেব বললেন যে উনি কত হাজার কম্পিউটার ল্যাব দিয়েছেন, উনি একটা কম্পিউটার ল্যাবে গিয়ে কি দেখেছেন? পুরনো প্রসঙ্গে বারবার যাচ্ছেন। এই প্রসঙ্গটা উনি যে প্রশ্নটা করেছেন যে কম্পিউটার ল্যাবগুলোর কাজ ওখানে কি মনে হয় যে এখন যে জনশক্তি আছে এটা কি ট্রেন্ড আপ করা যায়? এটাকে কি এখন প্রশিক্ষিত করা যায়? সরকারি যে জনবল আছে সেখানে অবশ্যই করা যাবে, কিন্তু প্রশিক্ষণটা তো শুরু করতে হবে। প্রশিক্ষণ তো শুরু করা যাচ্ছে না, কারণ আপনি বারবার বলছেন যে পুরনো কথা যাবেন না, কিন্তু আমি বলতে চাই ব্যান্ডউইথের দাম বেশি বিকজ এখানে দুর্নীতির ইনভলভড। দুর্নীতি আছে দেখে আজকে আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের এখন এগুলো করতে হচ্ছে। ফারহানা রহমান, আপনার কি মনে হয় যে তথ্য প্রযুক্তির দক্ষতা নেই এমন কি জনশক্তি নিয়োগ বন্ধ করে দেওয়া দরকার? দক্ষতা নেই এমন কোনো জনশক্তি তো দিয়ে তো কোনো কাজ করা যাবে না, তাকে দক্ষ করেই তারপর তাকে ইনভলভ করতে হবে। একটা প্রশাসনে যদি 100 লোক কাজ করে একটা ডিপার্টমেন্টে, সবাইকে কি তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে? সবাইকে তথ্য প্রযুক্তিতে দক্ষ তৈরি করার ব্যাপারে দক্ষ না হতে হলেও ইউজার হিসেবে তো তাকে তৈরি হতেই হবে। হ্যাঁ, আমি একেবারেই নাজমুলের সাথে একমত, অবশ্যই একমত। কারণ আমরা দেখুন যে আমাদের সরকারের প্রশাসনিক ই গভর্নেন্স আমাদের একটা প্রজেক্ট আছে, নেস একটা প্রজেক্ট আছে, যার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর দপ্তরের HY এবং ICT ডিভিশন প্রত্যেকটা কর্মকর্তাকে, প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা মিনিস্ট্রি আমরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি প্রতিনিয়ত। এত প্রশিক্ষণ দেওয়ার পরেও যেটা আর কি অভিযোগ করলেন শ্যামা আপা শিক্ষকদেরকে, আমাদের 30,000 নিবন্ধিত শিক্ষক আছে। আপনি যদি এক্ষুনি ইন্টারনেটে যান, আপনি যদি শিক্ষক বাতায়নে আপনি সার্চ দেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তারা নিজেরা কন্টেন্ট তৈরি করছে, নিজেরা শেয়ার করছে, ভোটিং করছে। আমরা যেটা চাচ্ছি যে হ্যাঁ, যেরকম বিসিএসে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান দিতে হয় না, ঠিক এরকম একটা আলোচনা চলছে পিএসসির সাথে যে আইসিটি একটা সাবজেক্টকে যেন একটা ন্যূনতম একটা দক্ষতা নিয়ে তারা যেন মিনিমাম একটা নলেজ নিয়ে প্রবেশ করে। আপনার এই প্রস্তাবটা কিন্তু সরকারের শীর্ষ মহলে আলোচনা চলছে। আমি বলবো না যে সরকার সবসময় যে ঠিক কাজ করবে তা না, কিন্তু আপনাদের জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে, সেটাই তো গণতান্ত্রিক সরকার, আমরা তাই হতে চাই। ধন্যবাদ মিস্টার পলক আপনাকে। ধন্যবাদ রইল প্যানেলে বাকি তিনজনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দর্শক হিসেবে যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ রইল বিয়াম ফাউন্ডেশন এবং চ্যানেল আই এর জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে টাঙ্গাইলে। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সেই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।